নিত্য নিত্য ভালোবাসার গল্প পেতে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবার আগে কমেন্টের রিপ্লাই পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। এবং ভালোবাসার বিভিন্ন রংমহলের গল্প পেতে আমাদের এই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পে ফিরে আসা যাক। হা হা হা, এই সাহস নিয়ে তোরা আমার সাথে কাজ করিস? এই নিলয়ের সাথে কাজ করতে হলে কলিজাটাকে 100 ভাগ করতে হবে। কিন্তু ভাই চারদিকটা তো অন্ধকার, কেন কিছুই দেখা যায় না? তার ওপর পাশে একটা গোরস্থান, অন্যদিকে বাঁশবাগান, চারিদিকে বিভিন্ন পশু পাখি ও হিংস্র প্রাণীদের অহংকার। শুধু ভয় না, বরং আতঙ্কে আছি আমরা। হা হা হা, নিলয় কখনো আতঙ্ককে ভয় পায় না, বরং আতঙ্ক নিলয়কে ভয় পায়। এই নিলয় থাকতে তোরা ভয় পাচ্ছিস কেন? তোদের কোনো কিছু হওয়ার আগে নিলয়ের সাথে যুদ্ধ করতে হবে তাকে। বস, প্রায় 4টা বাজতে চলেছে। কুত্তার বাচ্চাগুলোকে কি করব? এগুলোকে ছেড়ে দিলে ভবিষ্যতে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। তার থেকে এগুলোকে মেরে ফেলে আমাদের জন্য উত্তম হবে। এই নিলয়কে নিয়ে বিপদে খেলতে পারে না, বরং এই নিলয় বিপদকে নিয়ে খেলে। তাহলে এখন কি করব বস? কি আর করবি? লোহার গরম শিক সেগুলোকে আগুনে গরম করে নে, তারপর আমার চোখ বেঁধে দে। ওর শরীরে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যে মৃত্যুর আজরাইলও ভয় পেয়ে যাবে তার মৃত্যু দেখে। এরপর আগন্তুকের কথা মতো অজানা সেই আগন্তুক আগুনের একটা লালাতে লোহার শিকগুলো গরম করতে থাকে। প্রায় লাল টকটক হয়ে গেছে আগুনের লাভার লোহার শিকগুলো আঁচালের কারণে। তারপর অজানা আগন্তুকটির কথা মতো সেই লোহার শিকগুলো এনে দেয় তার সামনে। তারপর আগন্তুকটি চোখগুলো একটা কাপড় দিয়ে বেঁধে ফেলে। আগন্তুকটি চেয়ারের ওপর বসে পড়ে, পায়ের ওপর পা বেঁধে এবং মুখে টেপ মেরে। মাটিতে পা দুটো ভাঁজ করে বসিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটা ছেলেগুলোকে অঝোর ধারায় কাছে। তারা চিৎকার করতে পারে না, কারণ তাদের মুখে টেপ মারা। ছটফট করতে পারে না, কারণ তাদের হাত পা গুলো বেঁধে রাখা হয়েছে রশির সাথে। নিজের চোখের সামনে এরকম ভয়াবহ মৃত্যু দেখে যেন তাদের শরীর থেকে আত্মাটা ভয়ে পালিয়ে যাচ্ছে দূর আকাশে। ছেলেগুলো আত্মনাদ যেন দেখা যায় না নিজের চোখে। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। প্রচণ্ড মার খেয়েছে অজানা আগন্তুক সহ আগন্তুকটি। এরকম আগন্তুকটি গরম শিক কাপড় দিয়ে পেঁচিয়ে হাতে নিয়ে চোখ বাঁধা অবস্থায় ছুটতে থাকে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো যেন জীবন্ত অবস্থায় তাদের মৃত্যুটা চোখের সামনে দেখছে। একসাথে অসংখ্য লোহার শিক তাদের দিকে ছুঁড়ে মারে। এক একটা গরম লাল টকটকে লোহার শিক ছেলেগুলোর এক এক শরীরে এক এক জায়গায় গিয়ে গেঁথে যেতে থাকে। ছেলেগুলো যেন পাকলা কুকুরের মতো, এক পাকলা ষাঁড়ের মতো লাফালাফি করতে থাকে, ছটফট করতে থাকে কলেজের মাঠে। অটোয়ারি আদর্শ BAM কলেজের মাঠে যেন রক্তে ছেয়ে যায়। একটা তীর কারোর মাথায়, কারোর চোখে, কারোর কপালে, কারোর পেটে, কারোর হাতে, কারোর পায়ে, এমনকি কারো লজ্জাস্থানে। ছেলেগুলো ছটফট করতে থাকে মাটিতে, গড়াগড়ি খেতে থাকে এদিক ওদিক, ছটফট করতে থাকে। গরম লোহার শিকগুলো শরীরের ভেতর দিয়ে বের হয়ে আসে, মাংসগুলোর সাথে রক্ত বের হয়ে আসে। যে জায়গায় গরম লোহার শিকগুলো গেঁথে গিয়েছে সেই জায়গায় বস্তু মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। একজনের শরীরে প্রায় 100-রও বেশি গর্ত শিক গেঁথে গিয়েছে। ছেলেগুলোর এরকম আর্তনাদ আর করুণ পরিণতি দেখে এই অন্ধকার রাতে গগন ফাটা এক হাসিতে মেতে ওঠে অজানা সেই আগন্তুক সহ আগন্তুকটি তার পকেট থেকে একটা রঙিন সিগারেট বের করে সিগারেট জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। ছেলেগুলোর করুণ পরিণতি দেখে হাসতে থাকে, এদিক ওদিক ছুটতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। হাসতে হাসতে সিগারেটের ধোঁয়াগুলো অন্ধকার রাতে, এই নিশি রাতের মায়াবী অন্ধকার রাতে উড়িয়ে দিতে থাকে। অজানা সেই কালো বাতাসের মধ্যে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে মুচকি হেসে বলে ওঠে, এই দুনিয়াটা আসলে অদ্ভুত। যে বাঁচতে চায় তাকে মরতে হয়, আর যে মরতে চায় সে পৃথিবীতে সুখ পেতে থাকে। ঠিক তেমন আমাদের এই অন্ধকার জগৎটা কেউ যদি ছেড়ে দিতে চায় তাকে মরতে হবে, আর যদি সে ভালো হতে চায় বিপদ থাকে বারবার তার কাছ থেকে ছিনিয়ে আনবে। ভাই, এখন এদেরকে কি করব? এরা তো মরে গেছে। কুত্তার বাচ্চাগুলো এখানে পড়ে থাকুক, ওদের সাহস হয় কী করে আমার শহরে, আমি এই এলাকায় থাকা সত্ত্বেও আমার উপরে বাটপারি করার? ওকে ভাই, ঠিক আছে। এরপর রাফি নামে সেই অজানা আগন্তুকটি গাড়ি নিয়ে আসে, সাথে তার পুরো দলবল। আগন্তুকটি অজানা আগন্তুকটির পেছনে বসে পড়ে।
এম কলেজের মাঠ থেকে প্রায় 35 থেকে 40টিরও বেশি R50 গাড়ি বের হয়, যার একটি মাত্র কালার, আর কালারটা হচ্ছে কালো কালার। হ্যাঁ, এখানে কি হচ্ছিল তা আপনারা বুঝতে পারছেন না। চলুন তাহলে আপনাদেরকে সবটা শুনিয়ে আনি। আগন্তুক হলো আর কেউ নয়, এই আগন্তুকই হচ্ছে নিলয়ের গ্যাং। নিলয় হচ্ছে একজন গ্যাংস্টার। এলাকা থেকে শুরু করে দেশ পর্যায়ে, দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক থেকে শুরু করে মহাদেশ পর্যায়ে এবং গ্যাংস্টার হয়ে উঠেছে, যার নাম শোনা মানে মৃত্যু, আর না হলে সারা জীবনের মতো মৃত ব্যক্তির মতো শুয়ে থাকা এক মৃত লাশ। BM কলেজের মাঠে প্রায় 10 থেকে 12 জন ছেলেকে খুব নৃশংসভাবে হত্যা করে নিলয় তার দলবল চলে যাচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ছেলেগুলোর মারার কারণ কী ছিল? ছেলেগুলো বিভিন্ন বেআইনি কাজের সাথে যুক্ত ছিল। নিলয় বারবার সাবধান করেছে, এমনকি তার দলের ছেলেরাও। তারপরেও ছেলেগুলো কথা শুনেনি। বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে হিরোইন সহ ড্রাগ স্মাগলিং, এমনকি মদ, গাঁজা, ইয়াবা সব তারা সেবন করত, সাথে বিভিন্ন ভার্সিটিতে ছড়িয়ে দিত। এমনকি তাদের নিজেদের কিছু ব্যবসার জন্য প্রতিটাই ছিল। সেখানে নিশ্চিত রাতে ডানা কাটা পরিদের নিয়ে নিত্য নতুন উপায়ে টাকা আয় করত, কোটি কোটি টাকা। নিলয় খবরটা পেয়ে তার দলকে তুলে নিয়ে আসতে বলে। সুযোগের সময় ব্যবহারের সুযোগ পেলে নিলয় সহ তার দলকে ঠেলে দেয় আইক্কাওয়ালা বাস তাদের পেছনে। BM কলেজের মাঠে ছেলেগুলো পাগলা কুকুরের মতো জিহ্বা বের করে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এক একজন এক একটা স্টাইলে মরে আছে। নিলয় শুধু নিলয় নয়, নিলয় একটা পাগলা। নিলয় যখন পাগলামো শুরু করে তখন তাকে থাপানো তো দূরের কথা, তার কাছে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। নিলয়ের কাছে দিন রাত এক মনে হয়। নিলয় দিন দুপুরে মানুষ হত্যা করতে পারে, কারো শরীর থেকে গলা আলাদা করে দিতে পারে, সেটা যে কেউই হোক না কেন। নিলয় মানে শ্মশানঘাট বা গোরস্থান অথবা কবরস্থান। নিলয় কয়েকজনকে প্রকাশ্যে মেরে ফেলেছে, তা সীমাহীন গুণে শেষ করা যাবে না। কিন্তু নিলয় যখন রেগে যায় তখন নিলয় নিজের মধ্যেই থাকে না। নিলয়কে তখন একটা জিনিসই শান্ত করতে পারে, আর সেটা তার একমাত্র নেহার চেহারা। আচ্ছা চলুন তাহলে নিলয় দেখতে কেমন এবং গল্পের মাঝখানে এই নীলাকে সেটাও শুনিয়ে আনি আপনাদেরকে। নিলয় দেখতে বেশ স্মার্ট, বেশ হ্যান্ডসাম, দেখতে শুনতে একদম পারফেক্ট। বডির সাইজ, সিক্স প্যাক, বডির শরীরের গঠন যেন সুপারস্টার হিরোদের মতো। দেখতে ভীষণ মায়াবী। গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও শ্যামলা বর্ণের। দেখতে অনেক স্মার্ট এবং গুন্ডাদের মতো মারপিট করে একজন গ্যাংস্টার বলে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন, এমনকি তার মুখেও আছে। তবে সেই মুখের চিহ্ন অনেক ভয়ানক, যেটা একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে নেহা। নিলয়ের হচ্ছে দুনিয়া পৃথিবীর ভালোবাসা, তার অ্যালকোহল, তার সমস্ত সমগ্র জুড়েই নেহা। নেহা হচ্ছে সেই যে কিনা তার নিঃশ্বাস, তার প্রশ্বাস, তার আশা আকাঙ্ক্ষা, বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু জুড়ে শুধু মিশে আছে এই একটি নামই, সেটা হচ্ছে নেহা, যাকে সে আল্লাহ তাআলার পর তার প্রিয় নবীজির পরে ভালোবাসে। এরপর হচ্ছে নেহার স্থান। নেহার জন্য সে সমগ্র কিছু ছেড়ে দিতে পারে, এমনকি সে নেহার জন্য জানও দিতে পারে, আবার জানও দিতেও পারে। কিন্তু নেহা তার ভালোবাসার মূল্য দিতে জানে না। কিন্তু নেহা তাকে ভালোবাসে না, তাকে সবসময় গুন্ডা, মাস্তান বলে আরও কত কী ভাষায় গালি দেয়। তারপর নিলয় নেহাকে ছাড়ে না। নেহা দেখতে একদম ডানা কাটা পড়ে, সুহাসিনী অপসরী, চিকন কালো মায়াবী চোখ দুটো টানা টানা হরিণের মতো, আর রূপময় রূপবধূ। আরে ভাই আর বলবো কি, একদম মন ছুঁয়ে যাবার মতো একটা নেহা। যে ছেলে দেখবে সেই প্রেমে পড়তে পাগল হয়ে যাবে। এই জন্যই তো নীলা নেহার পেছনে ছাড়তে পারে না। আর রূপ, তার রূপের মায়ায় তো তার কথা বলার স্টাইল, তার হাঁটার চলার স্টাইল সম্পূর্ণ নিলয় নেহার মাঝে হারিয়ে গেছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল 9টা বাজে। ভার্সিটিতে সবাই একে একে প্রবেশ করছে। সকাল 9:10 বাজে। কলেজের গেটের ভেতর এসে নিলয় দাঁড়িয়ে আছে। অন্যদিক থেকে বাইকে করে 3-4টা ছেলে এসে কলেজের গেটের সামনে দাঁড়ায়। তাদের দিকতে একবার চোখে তাকিয়ে আবার নিজের কাছে মন দেয়। চুপচাপ সেখানে বসে আছে নিলয় চুপচাপ বসে আছে সেখানে নেহার অপেক্ষায়। অন্যদিকে ছেলেগুলো ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ায়। দেখতে দেখতে কয়েকটা ঘন্টা অতিক্রম করে কলেজের ক্যাম্পাসে নেহা এবং নেহার বান্ধবীরা আসে। ছেলেগুলো তাদের দিকে তাকিয়ে কেমন যেন খারাপ ভাষায় নোংরা নোংরা কথা বলতে থাকে। নিলয়ের কানে সেটা পৌঁছে যায়। নিলয় সেখান থেকে ডেকে বলে ওঠে, এই যে ছোট ভাইগুলো এদিকে আসো তো একটু। কিরে ছোট ভাই এদিকে আয়, এখন ওখানে আছিস? কিরে কি হয়েছে, চিৎকার করছিস কেন? কিরে তোর কি হয়েছে, এভাবে আমাদের ডাকছিস কেন? তোর সমস্যা কি, আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? তুই জানিস উনি কে? ওনার নাম কি? তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস আমি কে? আমি এই শহরে আওয়ামী লীগের নেতার ছেলে। তুই কি আমার গায়ে হাত দিচ্ছিস? তোদের হাতগুলো আমি কেটে নিব। নিলয় মুচকি একটা হাসি দেয়, কোনো কথা বলে না। মুচকি হাসি দিয়ে আবারও বাইকটা স্টার্ট দেয়। ফুল পিক আপ রেখে বাইকটাকে টানিয়ে থামিয়ে রাখে। বাইকের ধোঁয়ায় পাইপে যেন আগুনের লাভার মতো গরম হয়ে যায়।
তারপর বাইকটা স্টার্ট বন্ধ করে নিলয় আবার একটা মুচকি হাসি দেয়। রাফি সহ নিলয়ের দলের প্রত্যেকটা ছেলে বুঝে গেছে এই হাসির মানেটা কি। এই হাসির মানে একটাই, সেটা হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। রাফি সহ নিলয়ের ছেলেগুলো সেখান থেকে পিছিয়ে যায় অনেকটা দূরে। নিলয় মুচকি এসে পকেট থেকে একটা রুমাল বের করে তার হাতে বেঁধে নেয়। তারপর ধোঁয়ার পাইপটা এক টানে খুলে ফেলে। তারপর কোনো কথা ছাড়াই এলো পাথরে ছেলেগুলোকে পেটাতে থাকে। ছেলেগুলো যেন জায়গায় জায়গায় সেখানে ঝলসে যায়। ছেলেগুলো চিৎকার করতে থাকে পাগলের মতো। হঠাৎ করে কলেজের বাইরে এমন গ্যাঞ্জাম হওয়াতে কলেজ ক্যাম্পাসে সবাই ভেঙে আসে বাইরে, এমনকি নেহাও আসে। নেহা দেখতে পায় এলো পাথরে মারছে নিলয় একটা ছেলেকে। ডন নামে ছেলেটা শুধু চিৎকার করছে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি আর এই ভার্সিটিতে এসে খারাপ কাজ করব না কারোর সাথে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে এই নিলয় এখানে উপস্থিত থাকাকালীন বেয়াদবি করার? তার উপরে তুই আমাকে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছিস, তোর বাপের ভয় দেখাচ্ছিস। এছাড়াও তুই এই নিলয়ের সাথে তর্ক করছিস। তোকে আজকে মেরে ফেলবো কুত্তার বাচ্চা। নিলয়, তোমাকে বলেছি না তুমি আমার ভার্সিটির সামনে কখনো মারামারি করবে না। তোমাকে আমার আর সহ্য হয় না। তুমি গুন্ডা ছিলে, গুন্ডা আছো আর গুন্ডাই থাকবে। তোমার মতো একটা গুন্ডাকে আমি ভালোবাসবো না। এই ভার্সিটিতে ছেলে মেয়েগুলো পড়তে আসে, তোমার মতো গুন্ডামি করতে আসে না। কালকে থেকে যেন তোমাকে এখানে আর না দেখি। নিলয় একদম চুপচাপ। নিলয় নেহাকে খুব ভালোবাসে। নেহা যেটাই বলে নিলয় সেটাই করে। নিলয় এবার মুচকি এসে বলে ওঠে, কিন্তু ও তো দেখো নিলয়, আমি একটু শান্তি চাই। তোমার এই অত্যাচার আমি আর নিতে পারছি না। আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। রোজ তোমার এই ভালোবাসি ভালোবাসি কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর আমার ভালো লাগছে না। তুমি কেন বোঝো না আমি তোমাকে পছন্দ করি না। তোমাকে আমি আমার লাইফ পার্টনার বানাতে চাই না। তুমি একটা গুন্ডা, তোমাকে দেখলে আমার ভালো লাগে না। তোমাকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা খুনিকে বিয়ে করব আমি? তুমি আমার মতো মেয়েকে কখনো ডিজার্ভ করো না। নিলয় এগুলো শুনে বেশ রেগে যায়। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে ফেলে নিলয়, যেন এই মুহূর্তে নিলয় তার পাগলামো শুরু করবে। নিলয় মুচকি এসে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। নিলয় হঠাৎ করে নেকে জাপটে ধরে আর বলে ওঠে, এই শহরে এমন কোনো কুত্তার বাচ্চা নেই যে আমি ছাড়া তোমাকে বিয়ে করবে। যে তোমার দিকে চোখ তুলে তাকাবে তাকে হয় শ্মশান ঘাটে, না হলে কবরস্থানে অথবা গোরস্থানে। নিলয় কলেজের সামনে এতগুলো ছেলে মেয়ের সামনে জড়িয়ে ধরেছে নেহাকে। তারপর আলতো করে নেহার ঠোঁটে কিস করে। মুচকি এসে নিলয় বলে ওঠে, আমি তোমাকে খুব ভালোবাসি নেহা। আমি তোমার জন্য নিজেকেও শেষ করে দিতে পারি। আমি জানি তুমি সব করতে পারো, কারণ তুমি তো একটা গুন্ডা, একটা মাস্তান, একটা খুনি। তোমার দ্বারা হবে না এমন কোনো কাজ নেই। আমি চাইলে তোমার জন্য নিজেকেও শেষ করে দিতে পারি, আবার তোমার জন্য কারো জীবনও নিতে পারি। তুমি দেখতে চাও তো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জানতে চাও তো যে তোমাকে আমি সত্যি ভালোবাসি কিনা? তাহলে এই দেখো। এ বলে নিলয় সামনের দোকান থেকে একটা ব্রেড নিয়ে এসে একের পর একে তার হাতে টান দিতে থাকে। লাল তাজা রক্ত বেরোতে থাকে। প্রায় 45 সেকেন্ডে 230টিরও বেশি দাগ টেনে দিয়েছে তার বাম হাতে। ওপরে ডান হাত কেটে ফালা ফালা হয়ে গেছে, একদম ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে পুরো হাত। বাম হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে লাল রক্তে, সমস্ত জায়গা ছেয়ে গেছে। উপস্থিত থাকা সকল ছেলে মেয়ে অবাক হয়ে গেছে। সবাই ভয়ে আতঙ্কে পিছিয়ে যায় অনেকটা দূরে। নিলয় সত্যিই পাগল, শুধু পাগল নয়, মহা পাগল। নিলয়ের পাগলামো দেখে সবাই ভয় পেয়ে যায়। কেউ সামনে এগিয়ে আসার সাহস পায় না, এমনকি তার দলের ছেলেগুলোও না। নেহা এটা দেখে অবাক হয়ে যায়। নেহার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে। নেহা দৌড়ে গিয়ে নিলয়কে থামায়। নেহা দেখতে পায় নিলয়ের সমস্ত বাম হাত কেটে একাকার হয়ে গেছে। হাত থেকে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ে সবার গলা শুকিয়ে গেছে। নেহার এক মুহূর্ত দেরি না করে নিজের ওড়না দিয়ে নিলয়ের হাত চেপে ধরে। ভালো মতো বেঁধে দিয়ে রাফির উদ্দেশ্যে বলে ওঠে নেহা, রাফি ভাইয়া প্লিজ ওনাকে এখান থেকে নিয়ে যান, দ্রুত হসপিটালে নিয়ে যান ভাইয়া, না হলে ওনাকে বাঁচানো যাবে না। সরি আপু, আমার পক্ষে সম্ভব না। আমি জানি সত্যি কথা বলতে আমি কেন আমার দলের কোনো ছেলে তাকে সামলাতে পারবে না, শুধুমাত্র তুমি ছাড়া। প্লিজ ভাইয়া আর দেরি করবেন না, আপনি গাড়ি বের করুন, আমিও যাচ্ছি। ওনার সাথে এরকম কেউ করে? অনেক রক্ত বের হয়ে গেছে। আপনি আসুন। তারপর নেহা নিলয়কে নিয়ে সেখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই হতবাক হয়ে গেছে। নিলয়ের এরকম কাণ্ড দেখে মার খাওয়া ছেলেগুলো মাটিতে এখনও গড়াগড়ি খাচ্ছে। ছেলেগুলো নিলয়ের এরকম পাগলামো দেখে তাদের গলা শুকিয়ে গেছে। ভয়ে কোনো কথা বলতে পারে না। উপস্থিত ছাত্র ছাত্রীরা অবাক হয়ে গেছে। নিলয় কাউকে ভয় পায় না, কারোর কথা শোনে না, একমাত্র নেহার কথা ছাড়া। নিলয় গাড়িতে যেতে যেতে বলে ওঠে, এইটুকু দেখে ভয় পেয়ে গেল? তোমার জন্য তো আমার শরীরের ভেতরের লুকিয়ে থাকা কলিজাটা
কেউ বের করে আনতে পারি? নেহা কেঁদে চলেছে। নেহা কোনো কথা বলে না। নিলয়ের হাত থেকে অঝরে রক্ত পড়ছে। নেহা ওড়না ভালো করে পেঁচিয়ে দিয়েছে, তারপরে রক্ত অঝর ধারায় পড়ছে। নেহা বলে ওঠে, প্লিজ নিলয়, তুমি এমন পাগলামি করিও না। আমার থেকেও তুমি অনেক ভালো মেয়ে পাবা। আমার তোমার সাথে যায় না। কথা বলতে বলতে তারা হসপিটালে চলে আসে। সেখানে নিলয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে দেয় নিলয়কে। তারপর হসপিটাল থেকে বের হলে নেহা বলে ওঠে নিলয়ের উদ্দেশ্যে, দেখো নিলয়, তুমি যদি সবগুলো ওষুধ সময় মতো না খাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর হ্যাঁ, কাল থেকে যেন তোমাকে আমি আমার ভার্সিটির সামনে আর না দেখি। রাফি ভাইয়া, আপনি ওর দিকে খেয়াল রাখবেন। ও যদি ওষুধ না খায় শুধু আমাকে একটা কল করবেন। নিলয়ের পাগলামি ঘুচিয়ে দেবো পুরো। নিলয় নেহার এরকম রাগী মুড দেখে মুচকি আসে। নেহাও এই বলে চলে যাচ্ছিল, হঠাৎ করে নিলয় পেছন থেকে ডান হাত দিয়ে টান দেয় বাম হাত ধরে নেহার। নেহা নিলয়ের কাছে চলে আসে। নিলয় মুচকি এসে নেহাকে জড়িয়ে ধরে হালকা করে আলতো করে নেহার ঠোঁটে কিস করে। নেহা কোনো কিছুই বলে না, কারণ নেহা জানে নিলয় কোনো কিছু বলেই লাভ নেই। সে যত বাধা দিবে ততই সে পাগলামো করবে। নিলয় বলে ওঠে, তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে 7 সমুদ্র 13 নদী এমনকি ফুটন্ত আগুনের লাভা পাড়ি দিতে হয় সেটাও আমি রাজি, কিন্তু তোমাকে আমার লাগবে এটাই আমি জানি। নেহা কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে পড়ে। নেহার পেছন পেছন নিলয়ও যায় গাড়িতে। নিলয় ডান হাত দিয়ে ড্রাইভ করছে। নেহাকে কলেজের সামনে নামিয়ে দেয় নিলয়। নেহা পিছন ঘুরে নিলয়ের দিকে একবার তাকিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। নিলয় সেখান থেকে চলে যায়। হ্যাঁ, নিলয় হচ্ছে এরকমই। নেহার একটা বন্ধু ভুল করে নেহার হাত ধরেছিল ফুচকা খাবে বলে। নিলয় এটা জানতে পেরে দ্রুত কোথা থেকে এসে যেন সেই ছেলেটার পুরো পাঁচটা আঙুলি কেটে ফেলে। এই দৃশ্য দেখে এবং এই খবর শুনে সেদিনের পর থেকে কেউ নেহার হাত ধরে না, এমনকি নেহার সাথে বন্ধুত্ব নেই কোনো ছেলের। অন্যদিকে 15 থেকে 20টা পুলিশ গাড়ি এসে নিলয়ের বাড়ির সামনে থামে। তারপর গাড়ির ভেতর থেকে অনেকগুলো পুলিশ বের হয়ে নিলয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে লেডি পুলিশ জেসমিন বের হয়। এরপর নিলয়ের ড্রয়িং রুমের ভেতর যায়। পুলিশ দেখে মুচকি একটা হাসি দেয়। নিলয় কোনো কথা বলে না। লেডি পুলিশ জেসমিন বলে ওঠে, হ্যাঁ নিলয়, তোর অনেক হয়েছে খেলা, এখন চল থানায়, যেতে হবে তোকে। এই কথা শুনে নিলয় একটা মুচকি হাসি দেয়, তারপর বলে ওঠে, আরে ম্যাডাম, শুধু শুধু এখানে কষ্ট করতে এলেন কেন? আমাকে ফোন করলেই তো আমি নিজে থেকে চলে যেতাম। না, তোকে কষ্ট করতে হবে না রে বাবা। এবার কথা না বাড়িয়ে দ্রুত চল আমার সাথে শ্বশুর বাড়িতে তোর। ওকে ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে। রাফি জায়গার মতো কাজটা করে দিস কিন্তু। বস, কাজ হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। তারপর পুলিশগুলো নিলয়কে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। সেখানে গিয়ে থানার ভেতরে আটকে রাখে নিলয়কে। নিলয় কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দেয়। সবাই অবাক হয়ে যায় নিলয়ের এরকম হাব ভাব দেখে। দেখেই বোঝা যাচ্ছে যেন কোনো কিছুই হয়নি, অথচ সে জেলের ভেতরে আছে। এইসবই চেয়ারে বসে বসে ভাবছে লেডি পুলিশ ওসি। অন্যদিকে চিৎকার করতে করতে থানার ভেতর প্রবেশ করে জব্বার মিয়া। জব্বার মিয়াকে দেখে উঠে দাঁড়ায় লেডি পুলিশ। জব্বার মিয়া গর্জন করে বলে ওঠে, কোথায় ওই কুত্তার বাচ্চাটা? কোথায় যে আমার ছেলেকে মেরেছে? তাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ওই শালা জানোয়ারটা কোথায়? চিৎকার করতে করতে লেডি পুলিশের সামনে এসে দাঁড়ায় জব্বার মিয়া। লেডি পুলিশ তারপর বলে ওঠে, আরে চেয়ারম্যান সাহেব, এভাবে উত্তেজিত হবেন না। ওকে আমরা ধরে এনেছি, বন্দি করে রেখেছি। ওই কুত্তার বাচ্চাটাকে জেলের ভেতর থেকে বের করে আনো। ওর কত বড় সাহস! ও আমার ছেলের গায়ে হাত দিয়েছে সবার সামনে। ওর হাত দুটো আমি আজকে ভেঙে ফেলবো। লেডি পুলিশ মাথা ঘুরিয়ে নিলয়ের দিকে তাকায়। এখনো জেলের ভিতর নিলয় শান্ত হয়ে বসে আছে। কি করে এটা সম্ভব? এটা ভেবে লেডি পুলিশ অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। লকআপের ভেতর থেকে বের করে আনা হয় নিলয়কে। লেডি পুলিশ ভেবেছিল নিলয় এতক্ষণ হাঙ্গামা করে জেল থেকে বের হয়ে যাবে, কিন্তু তা না করে শান্ত হয়ে এখনো চুপচাপ বসে আছে। জব্বার মিয়া আবার বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমার ছেলেকে সবার সামনে মারিস? তোর হাত দুটো আমি কেটে ফেলবো। তুই জানিস না তুই কার ছেলের গায়ে হাত দিয়েছিস? আহা চেয়ারম্যান সাহেব, এত উত্তেজিত হলে চলবে? আপনার প্রেশার আছে, কোনো সময় কি হয়ে যাবে বলা যাবে না। একটু শান্ত হয়ে বসুন, গরম চা খান বা কফি, ঠান্ডা হয়ে কথা বলি। চুপ শালা জানোয়ার, তোর সাথে আবার কিসের কথা? তুই থানার ভেতর থেকে আজকে তোর লাশ বের হবে। নিলয়কে মারা বা ধরা দুটোই কঠিন ব্যাপার, আর নিলয়ের বিপক্ষে সাক্ষী দেওয়া যেন মৃত্যুকে আহ্বান করা। লেডি পুলিশ অফিসার এখনো ভেবে পায় না যে নিলয় এখনো কী করে শান্ত আছে এক জায়গায় বসে। এতক্ষণ নিলয়কে ছেড়ে দেওয়ার জন্য প্রায় অনেকগুলো ফোন আসতো, কিন্তু আজকে কোনো ফোন আসছে না। এটা দেখে এবং এটা ভেবে অবাক হয় লেডি পুলিশ। জব্বার মিয়া বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেকে মেরেছিলি না? আজকে তোকে এখানে মেরে ফেলবো। বলে জব্বার মিয়া যখন নিলয়ের শার্টের কলার ধরে মারতে যাবে তখনই পকেট থাকা ফোনটা বেজে ওঠে জব্বার মিয়ার। জব্বার মিয়া ফোনটা রিসিভ করে আটকে ওঠা কণ্ঠে,
হ্যালো স্যার, ভাইকে কে বা কারা তুলে নিয়ে গেছে? আমরা হসপিটালে ছিলাম, আমাদের সামনে দিয়ে 10 থেকে 12 জন ছেলে আমাদেরকে মেরে ভাইকে তুলে নিয়ে চলে গেছে। আরে তোরা এতজন থাকা সত্ত্বেও আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার সাহস পায় কোথা থেকে? তোরা কোনো কাজের না, তোরা খাস আর বেকার ঘুরে বেড়াস। এই কথা শুনে নিলয় এবার হাসতে থাকে। নিলয় হাসতে হাসতে চেয়ারের উপর বসে পড়ে। টেবিলের উপর চায়ের কাপ হাতে নিয়ে কয়েক চুমুকে চায়ের গ্লাসটা খালি করে দেয়। এরপর হাসতে থাকে নিলয়। নিলয়ের হাসি দেখে বুঝতে বাকি নেই যে সব কিছু নিলয় করেছে। এবার জব্বার মিয়া নিলয়ের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে হাসপাতাল থেকে আমার ছেলেকে নিয়ে যাওয়ার? শান্ত হন চেয়ারম্যান সাহেব, শান্ত হন। একটা ভুলে আপনি আপনার ছেলেকে হারিয়ে ফেলতে পারেন। নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখুন আর নেতাদের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, না হলে নিজের বিপদে নিজে পড়বেন। আপনি আমার নামে থানায় কেস করেছেন, ভালো কথা। আপনি আমাকে গালিগালাজ করেছেন, ভালো কথা। আপনি আমার বিরুদ্ধে মামলা করেছেন। আপনার ছেলে আমার কাছে আছে। ছেলেকে চাইতে হলে আমার নামে যে এফআইআর করা হয়েছে সেটাকে তুলে নিতে হবে। চেয়ারম্যান জব্বার মিয়া বুঝতে পারে না কি করবে। এদিকে ছেলে, অন্যদিকে নিলয়ের পাকলামো। কাকে বাঁচাবে আর কাকে জেলে রেখে দেবে? জব্বার মিয়া আর কোনো কিছু উপায় না পেয়ে নিলয় নামের কেসটা তুলে নেয়। এটা দেখে নিলয়ের পাগলের মতো হাসতে থাকে নিলয়। নিলয় এবার বলে ওঠে, জব্বার সাহেব, শুধু রাজনীতি করলে হবে না, মাঝে মধ্যে মাথাটাকেও খাটাতে হবে। আর এত উত্তেজিত হলে চলবে না। এই বয়সে নিজের ছেলেকে হারাতে চান? শালা তোকে আমি পরে দেখে নিব, আর সেদিন তোর কোন বাপ বাচ্চায় দেখে নেব আমার হাত থেকে। নিলয় মুচকে একটা হাসি দিয়ে পকেট থেকে সিগারেট বের করে মাহফুজ স্বামীদের শার্টের কলার ঠিক করে দিয়ে বুকে হালকা হাত রেখে শার্টের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। তারপর মুচকি এসে বলে ওঠে, এই নিলয়কে ধরতে হলে আপনাকে আবার জন্ম নিতে হবে। নিলয় এমনি এমনি মাঠে নামে না, মাঠে নামার আগে ঘেরাও করে নিয়ে আসে। নিলয়, তোকে বলে রাখলাম, তোর পাতা ফাঁদেই তোকে ফেলবো। আসলে সময় বলে দেবে যে কে কখন কাকে মারে। এরপর নিলয় মুচকি হাসে নিজের চশমাটা ঠিক করে থানার ভেতর থেকে বের হয়ে সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। এরপর থানা থেকে বের হয়ে যায়। একটা গাড়ি এসে নিলয়কে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জব্বরের ছেলেরা ছেড়ে দেয় নিলয়ের ছেলেগুলোকে। নিলয় সেখানে গিয়ে পৌঁছে যায়। তারপর আড্ডা দিতে থাকে তার ছেলেদের সাথে। পরের দিন সকালে রেডি হয়ে আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো নিলয়, কোথায় তুই রে? দ্রুত আমাদের বাড়িতে চলে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। ওকে ভাই, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। এ বলে নিলয় বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। ফোনের ওপাশ থেকে ফোন করছিল মির্জা আলম। এই মির্জা আলম হচ্ছে একজন রাজনৈতিক নেতা। এবারে মন্ত্রী হতে চলেছে এবারের ইলেকশনে। তাই সে ডেকেছে নিলয়কে নিজের কাছে। নিলয় আর দেরি না করে বেরিয়ে পড়ে মির্জা আলমের কাছে। কয়েক মিনিটের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ভেতরে পৌঁছাতেই নিলয় সবাই ভেতরে নিয়ে যায়। তারপর নিলয় একটা সোফা সেটের উপর বসে পড়ে। এটা দেখে মির্জা আলম বলে ওঠে, এই তোরা কে আছিস রে? নিলয়ের জন্য চা, কফি এবং বিয়ার নিয়ে আয়, সাথে কিছু খাওয়া দাওয়ার আয়োজন কর। ভাই, আমার তো কিছু সময় নেই, দ্রুত কি বলার আছে বলে ফেলুন। আমাকে এক জায়গায় যেতে হবে। হ্যাঁ যাবি, ঠিক আছে, তাতে এত তাড়াহুড়ার কি আছে? আর তুই আজকাল নাকি কোনো এক মেয়ের পিছনে ঘুরছিস? হ্যাঁ ভাই, মেয়ের পেছনে ঘুরছি, সেটা মেয়ে নয়, আমার ভালোবাসা, আমার জীবন। মির্জা আলমের এই কথা শুনে একেবারে চমকে যায়। মনে মনে ভাবতে থাকে, হায় হায়, এই ছেলে বলে কি? যেই ছেলে কিনা কোনো মেয়ের দিকে তাকাতো না, সেই ছেলে কিনা আজকে একটা মেয়ের পিছনে ঘুরছে। এ তো দেখি আমার পুরো প্লেনে জল ঢেলে দিল। মির্জা আলম নিজের মতো করে ভেবেছিল। হঠাৎ করে ভাবনার মাঝে নিলয় আবার বলে ওঠে, কি হলো ভাই, যা বলার দ্রুত বলো। আমাকে ভার্সিটিতে যেতে হবে, আমার কিছু কাজ আছে। আচ্ছা শোন, ভার্সিটিতে তা না হয় যাবি, তার আগে আমার কিছু কথা শোন। মোল্লা আমার বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নালে এবার ইলেকশনে আমি জিততে পারবো না। তুই তো জানিস আমার কতদিনের স্বপ্ন মন্ত্রী হব, কিন্তু এই মোল্লা আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। তাকে অনেকবার সাবধান করেছি, কিন্তু সে আমার কথা শুনেনি। বরং সে আমাকে হুমকি দিয়ে বলেছে আমি যদি তার পথের কাঁটা হয়ে যাই তাহলে সে আমাকে সরিয়ে দেবে। এখন কি করা যায় বলো তো? পুরো ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি, প্রয়োজনে বোঝাবো। না বুঝলে দুনিয়া থেকে সরিয়ে দিব। তার ঠিকানা হবে হয় শ্মশানঘাট, না হলে গোরস্থান অথবা কবরস্থান। নিলয় এ বলে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। মির্জা আলম অবাক নয়নে তাকিয়ে আছে নিলয়ের যাবার দিকে। নিলয় রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে মির্জা আলম বলে ওঠে তার দলের ছেলেকে, এই তোরা শোন, এই নিলয়ের একটু খোঁজ খবর নে। সে কোন ভার্সিটিতে কোন মেয়ের সাথে দেখা করতে যায়। এমনিতে মায়া মানুষ ভালো না। আমি মন্ত্রী হতে না পারলে তোদের কাউকে ছাড়বো না।
আমি মন্ত্রী না হওয়া পর্যন্ত নিলয়কে আমার দলে রাখতে হবে। নিলয় ছাড়া মন্ত্রী হওয়া অসম্ভব। মির্জা আলমের কথা মতো তার দলের ছেলেগুলো বেরিয়ে পড়ে নিলয়ের পেছনে। নিলয় পৌঁছে যায় ভার্সিটিতে। ভার্সিটির ভেতরে নেহা সহ তার সকল বন্ধু বান্ধবী আড্ডা দিয়েছে। এমন সময় আশা বলে ওঠে, নেহা শোন, আমার মনে হয় নিলয় ভাইয়া আজকেও এখানে এসেছে। তুই তাকে যতই মানা কর না কেন, আমার মনে হয় না সে তোকে একা ছাড়বে। দেখিস না, তুই যতই মানা করিস তারপরও সে ভার্সিটিতে আসে। আমি কি করব বলো তো? এই পাগলটাকে এতই বোঝাই কিন্তু বোঝে না। ওকে বারবার মানা করি যে মাস্তানি করিও না, তারপরেও করে। ওকে আমিও পছন্দ করি। ওর পাগলামোগুলো দেখতে দেখতে আমিও ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে ভয় বলতে পারি না। কারণ তাকে বললে সে এখনই আনন্দে আত্মহারা হয়ে আমাকে বিয়ে করবে। কিন্তু আমি এখন বিয়ে করতে চাইছি না। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। তারপরে আমি একজন ডাক্তার হতে চাই। তাতে সমস্যা কি? দেখ, এরকম ভালোবাসার মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। নীলয় ভাইয়া তোকে সত্যিই ভালোবাসে, তোর জন্য জীবনও দিতে পারে, রাজি আছে। হয়তো তুই বললে তার ভেতরের কলিজাটাকেও বের করে দিতে পারে। হ্যাঁ, সেটা তো আমি চাই। তাই নিলয় পাগলটাকে আমিও ভালোবেসে ফেলেছি। তার মতো ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু সে একটা মাস্তান গুন্ডা। আমার কোনো কথাই শোনে না সে। তুই দেখ, তাকে ভালোবেসে বুঝলে নিশ্চয়ই সে তোর কথা ফেলতে পারবে না। এখন তাকে ভালোবাসার কথা বলা যাবে না। আমি আমার ডাক্তারি কমপ্লিট করব, স্বপ্ন পূরণ করব, তারপরে আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো। আর এখনই বলে সব প্ল্যান ঘেটে ঘা হয়ে যাবে। দেখ, বেশি দেরি আবার করিস না। পাওয়ার আগে আবার হারিয়ে ফেলিস না এমন ভালোবাসা। না রে, তাকে আমি সবসময় আমার চোখে চোখে রাখি। আমি জানি সে আজকেও ভার্সিটিতে এসেছে। ওর ভয়ে কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না, এমনকি আমার পাশ দিয়েও হেঁটে যায় না। তাহলে ভেবে দেখ, আমার ওই নিলয় মাস্তানটা কতটা ডেঞ্জারাস হয়ে গেছে। তার ভয়ে কোনো ছেলে তো দূরের কথা, আমার বন্ধুরা ছাড়া কোনো মেয়ে আমার কাছে আসতে পারে না, শুধুমাত্র ভয়ে। তারা কথা বলছে নিজেদের মতো করে। বাইরে নিলয় সহ তার দলবল বসে আছে। নিলয় অপেক্ষা করতে পারছে না সে নেহাকে দেখবে। যে কোনো মূল্যে তার কলেজের গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। কেউ তাকে বাধা দিতে পারে না। যে যার মতো নিলয়কে সাইড দিয়ে দিচ্ছে। নিলয় পায়ে হেঁটে ক্যাম্পাসের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। আশেপাশে তাকিয়ে দেখতে পায় নিলয় তার চান পাখি নেহা তার বান্ধবীদের নিয়ে একটা আম গাছের নিচে বসে গল্প করছে। নিলয় সেদিকে হা করে তাকিয়ে আছে। এমন সময় আশার চোখ যায় নিলয়ের দিকে। আচ্ছা, আশা মুচকি এসে বলে ওঠে, দেখ দেখ, আমার কথা হলো তো। তোকে দেখতে চলে এসেছে এবার ভার্সিটির ভেতরে তোর পাগল মাস্টার নিলয়। ছি, পাগলটার লজ্জা নেই, পুরো পাগল হয়ে গেছে। এতগুলো ছেলেমেয়ের সামনে কিনা চোখ মেরে দিল আমাকে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি ব্যাপার আজকে হঠাৎ আমাকে দেখতে সরাসরি আমার সামনে? ছি ছি, এই তুই আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? এই জন্য আমি প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি না। আমি জানতাম তুই একটা মাস্তান গুন্ডা। তুই কাউকে ভালোবাসতে পারিস না। তোর তো একাধিক মেয়ের প্রয়োজন হয়। আগে তুই ভার্সিটির বাইরে থাকতি, এখন পুরো ভার্সিটির ভেতরে এসে ক্যাম্পাসের একটা চেয়ারে বসে মেয়েদেরকে চোখ মারছিস। এই তোর ভালোবাসা আমার প্রতি? এই জন্যই তুই আমাকে ভালোবাসিস? আমার জন্য জীবন দিতে রাজি আছিস। আমি জানতাম তোদের মতো ছেলেগুলো এইসবই করতে পারে। তুমি এসব কি বলছো নেহা? আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমার জীবনের থেকেও ভালোবাসি। চাইলে তুমি আমাকে যে কোনো পরীক্ষা দিয়ে পরীক্ষা করতে পারো। তোমার জন্য শুধু আমি আমার জীবন কেন, আমার সমস্ত কিছু তোমার জন্য তোমার পায়ে এনে ফেলে দিতে পারি। থাক, অনেক হয়েছে। আমি জানি তোদের মতো ছেলেগুলো কি করতে পারে আর না পারে। তোদের তো একটা মেয়েতেও হয় না, অনেকগুলো মেয়ে লাগে। এ কথা শুনে নিলয় এবার ক্ষেপে যায়। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে। সারা শরীরের রগগুলো ফুটে ওঠে। প্রচণ্ড রাগী মুডে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না নিলয়। নিজের রাগ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নেহা কিছু বলতে যাবে, তার আগেই বলে ওঠে নিলয় নিজের রাগটাকে কন্ট্রোল করে, নেহা, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসি। আমার কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পারছি না। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে এই পৃথিবীর মানুষের সাথে লড়তে হয়, আমি সেটাও রাজি, কিন্তু আমি তোমাকে হারাতে রাজি না। হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আমি জানি সব কিছুই আমি ওখান থেকে দেখেছি। তুমি মেয়েদেরকে চোখ মারতেছো। আমি যেন তোমাকে আমার পেছনে পেছনে আর ঘুরতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার নিলয়। নেহা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমার কথাটা শোনো, বিশ্বাস করো আমাকে।
নেহা কোনো কথা না শুনে যখনই পা ঘুরিয়ে চলে যাচ্ছিল তার বান্ধবীদের কাছে, তখনই হঠাৎ করে কোনো কিছু ভাঙার শব্দে পেছনে ঘুরে দেখতে পায় নিলয় একটা কাচের গ্লাস নিয়ে হাতে টান দিতে যাচ্ছে। এমন সময় নেহা সেটা নিয়ে নেয়। হ্যাঁ, নেহা যখনই চলে যাচ্ছিল টেবিলের ওপর থাকা একটা কাচের গ্লাস টেবিলের ওপর ভেঙে নিলয় তার নিজের হাত কাটতে যাচ্ছিল। নেহা নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। নিলয় অবাক হয়ে যায়, নিলয় ভেবে পায় না হঠাৎ করে নেহা কাঁদছে কেন। নিলয় বলে ওঠে, এই নেহা, নেহা তুমি কাঁদছো কেন? তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না কলিজা। নেহা নিজের মতো করে কাঁদতে থাকে আর নেহা তার কান্না বন্ধ করতে পারে না। নিলয় আবার বলে ওঠে, দেখো, তুমি যদি এই মুহূর্তে কান্না বন্ধ না করো, আমি কিন্তু সত্যি আমার হাত কেটে ফেলবো। এবং নেহা আবার নিজের কান্না থামিয়ে বলে ওঠে নিলয়ের উদ্দেশ্যে, আরে পাগল, আমিও তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে চাইনি, কারণ সামনে আমার এক্সাম, আমার স্বপ্ন আছে, আমি ডাক্তার হব। আমি ডাক্তার না হওয়া পর্যন্ত আমি চাই না তোমাকে আমি আমার ভালোবাসার কথা বলতে, কিন্তু তোমার পাগলামোর কাছে আমি হেরে গিয়েছি, তাই আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমিও তোমাকে ভালোবাসি। আর এ কথা শুনে পুরো আত্মহারা হয়ে যায় নিলয়। অবাক হয়ে যায় নিলয়, নেহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। নেহা আবার বলে ওঠে, আমি তোমার ভালোবাসার কাছে হেরে গিয়েছি বলতে তোমাকে বাধ্য হয়েছি, কারণ তুমি আমার জন্য অনেক কিছু করেছো। নিজের শরীরের একই চেহারা করেছো, নিজের বাম হাত কেটে কেটে পুরো বিচ্ছিরি করে ফেলেছো। বাম হাতটা দেখলে আমার কলিজার পানি শুকিয়ে যায়। আমি আর তোমার রক্ত দেখতে পারছি না, তাই বাধ্য হয়ে বলে দিতে হলো তোমায় আমি ভালোবাসি, কিন্তু সত্য একটা। তোমাকে পাওয়ার জন্য একটা কেন, আমি তোমার হাজারটা সত্যের সম্মুখীন হতে রাজি আছি। তুমি আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ আমার স্বপ্ন ছিল আমি একজন বড় ডাক্তার হব। আমি আমার স্বপ্ন পূরণ করব, তারপরে আমি তোমার কাছে যাব। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার জন্য আমার এই মনের দরজা অবিচরণ খোলা। ওকে ঠিক আছে, তুমি এখন যাও, আমার ক্লাসের সময় হয়ে গেছে। নিলয় আর সেখানে এক মুহূর্ত দেরি না করে নেহার কপালে আলতো করে এক কিস করে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে যায় তার আড্ডাখানায়, সেখানে আড্ডা দিতে থাকে। তারা ভাবতে থাকে কি করে মির্জা আলমের কথা সে রাখবে, কি করে বোঝাবে সে মোল্লাকে। এদিকে মির্জা আলমের লোকেরা সমস্তটা ভিডিও করে এবং সবটা শুনে কল করে পাঠিয়ে দেয় সমস্ত তথ্য মির্জা আলমকে। মির্জা আলম সবটা দেখে ভাবতে থাকে, মায়া মানুষ ভালো না, কখন কি করে দেবে বলা যাবে না। নিলয়কে এই মেয়ের থেকে দূরে রাখতে হবে, প্রয়োজনে নীরবে জীবন থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিতে হবে, না হলে আমি আমার মন্ত্রীর পদ কোনোদিন পাবো না। আর নিলয়কে ছাড়া কোনোদিন সম্ভব না আমার পক্ষে মন্ত্রী হওয়া। মির্জা আলম ভাবতে থাকে নিজের মতো করে। নেহা তার কলেজ শেষ করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে নিলয় ভাবতে থাকে মোল্লাকে কি করে বোঝাবে সে। দেখতে দেখতে সময় হয়ে যায়। নিলয় বেরিয়ে পড়ে মোল্লার অফিসের উদ্দেশ্যে। যার দলবলকে বাইরে রেখে নিলয় মোল্লার অফিসে প্রবেশ করে। নিলয়কে দেখে সবাই উঠে দাঁড়ায়, কেউ কোনো কথা বলে না। নিলয় সোজা গিয়ে একটা চেয়ারে বসে পড়ে, তারপর চোখ থেকে কালো রঙের সানগ্লাসটা খুলে টেবিলের উপর রাখে। মোল্লা নিলয়কে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে। মোল্লা এবার মুচকি এসে বলে ওঠে, নিলয়, হঠাৎ তুমি আমার অফিসে? বেশ অবাক হচ্ছি তোমাকে দেখে আমি, কিন্তু এখানে অবাক হওয়ার কোনো কিছুই নেই। আমি জানতাম তুমি আসবে আমার কাছে, এই জন্য আগে থেকে আমি প্রস্তুতি হয়ে আছি। এই তোরা কে আসিস? নিলয়ের জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। নিলয় এটা শুনে মুচকি একটা হাসি দেয়, পায়ের ওপর পা তুলে বেশ ভালো করে বসে পড়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। কোমরে পেছন থেকে নিলয় বন্দুকটা বের করে টেবিলের ওপর রাখে। বন্দুকটা দেখে মোল্লা বেশ খানিকটা ঘাবড়ে যায়, কিন্তু নিলয়কে বুঝতে দেয় না। নিলয় মুচকি হেসে বলে ওঠে, আমি শুনলাম আপনি নাকি এবারে ইলেকশনে দাঁড়িয়েছেন। আরে নিলয়, আমি তোমাকে বাঘ মনে করতাম তো। তুমি কেন গর্ত লুকিয়ে থাকো? যে তুমি এখানে জানছো আমি এবারে ইলেকশনে দাঁড়িয়েছি, যেখানে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্ব জগৎ জানে যে এবারে বাংলাদেশের নির্বাচনে আমি দাঁড়িয়েছি। এখানে কিনা তুমি এখন জানছো, তো কোন গর্ত থেকে বের হলেন নিলয়? নিলয় এই কথা শুনে বেশ খানিকটা অপমানিত হয়। সিগারেট খানিকটা ধোয়া টেনে উপরে উড়িয়ে দেয়, তারপর সিগারেটটা ফ্লোরে ফেলে পা দিয়ে পিছে ফেলে। টেবিলের ওপর হট কফি ঠান্ডা চা দেখে কয়েক ঢোকে খেয়ে ফেলে। তারপর মুচকি এসে নিলয় বলে ওঠে, আমি সরাসরিভাবে কথা বলি ঘুরিয়ে পেঁচিয়ে। এই নিলয় কথা বলতে জানে না,
বা কথাও বলে না। আমি জানি না হৃদয় তুমি আমাকে কি বলতে এসেছো, কিন্তু তুমি যেটা বলতে এসেছো সেটা কোনোদিন সম্ভব না। দেখুন স্যার, আমি আপনাকে সম্মান করি। আমি মির্জা আলমকে কথা দিয়েছি যে এবার সে নির্বাচনে মন্ত্রী হবে। আপনি নাকি ওনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, তাই আমি আপনাকে সতর্ক করতে এলাম। আপনি এই নির্বাচন থেকে স্বইচ্ছায় পদত্যাগ করবেন। যদি না করি তা তুমি কি করবে বলো? আর আমি কাউকে ভয় পাই না। এবারের নির্বাচনে তোমার বস মির্জা আলম না, বরং আমি মোল্লা হব। মানুষ বলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। আমি আপনাকে সতর্ক করে দিতে এলাম, আপনার কাছে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে ভেবে দেখবেন। পদত্যাগ না করলে দুনিয়া থেকে সরিয়ে দেব আপনাকে। আর আপনার ঠিকানাটা তো জানেন কোথায়। আরে নিলয়, আমি কোনো ফাঁকা আওয়াজ ভয় পাই না। জানো তো, ফাঁকা কলসি বাজে বেশি। তোমার মতো একটা 2 টাকার গুন্ডাকে আমি ভয় পাবো? আমার মতো পলিটিশিয়ান তোমার মতো 2 টাকার গুড়াকে কিনে রাখতে পারে। আমাকে থ্রেট না দিয়ে নিজে সাবধান থাকো। আপনার কাছে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে ভেবে না দেখলে আপনার ঠিকানা হবে হয় শ্মশানঘাট, না হলে গোরস্থান অথবা কবরস্থান। এই বলে নিলয় তার সানগ্লাসটা পরে নেয়, কোমরের পিস্তলটা নিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে মুচকি এসে সেখান থেকে চলে আসে মির্জা আলমের কাছে। মির্জা আলমকে দেখে বলে ওঠে, নিলয়, ভেতরে আয়, বস, তোর জন্য অপেক্ষা করছিলাম। শুনলাম তুই নাকি মোল্লার কাছে গিয়েছিলি, তা মোল্লা তোকে কি বললো? এখনও কোনো কিছু বলেনি, তবে 2 দিন সময় দিয়েছি। 2 দিনের মধ্যে বুঝতে না পারলে দুনিয়াটাকে ছাড়তে হবে। এই নে, তোর জন্য পুরো 5 বোতল আজকে রেডি করে রেখেছি। মনের সুখে খা। আর হ্যাঁ, নির্বাচনে কিন্তু আমাকে জয়ী হতেই হবে নিলয়। যে কোনো মূল্যে আমি এবারে মন্ত্রী হতে চাই। হয়ে যাবে ভাই, সমস্যা নেই। আপনাকে মন্ত্রী বানাতে যদি কারো জীবন নিতে হয় বা কাউকে জীবন দিতে হয়, সেটাও সে দেবে। কিন্তু মন্ত্রী আপনাকে আমি বানিয়ে ছাড়বো, এটাই শেষ কথা। ওকে, তাহলে মদ খাচ্ছিস না কেন? মদ খা, তোর জন্য প্রয়োজনে আমি আরও নিয়ে আনছি। না ভাই, এই সব কিছু আমি ছেড়ে দিয়েছি। এর সবার আমি খাই না, তাছাড়া এসব আর ভালো লাগে না। আমার মারপিটও করতে ভালো লাগে না। ভাবছি এসব কিছু ছেড়ে দেব, আপনাকে মন্ত্রী বানিয়ে এই লাইন থেকে আমি বের হয়ে যাব। এই কথা শুনে চমকে ওঠে মির্জা আলম। মির্জা আলম ভাবতে পারেনি নিলয় তাকে এই কথা বলবে, যে নিলয় কিনা উঠতে বসতে কথা বলার আগেই গুলি চালাতো। সেই ছেলেটা কিনা বলছে আজকে দল ছেড়ে দেবে। এটা ভেবে অবাক হচ্ছে মির্জা আলম। মির্জা আলম বলে ওঠে, কি বলছিস নিলয়? তোর মতো ছেলে যদি এ কথা বলে তাহলে তো রাজনীতিতে আমার টিকে থাকা সম্ভব না, পুরো অসম্ভব হয়ে দাঁড়াবে। না ভাই, আমি আর এসব করতে চাই না। অনেক মানুষ হত্যা করেছি, অনেক পাপ করে ফেলেছি। এখন আমিও ভালো হতে চাই, আর সাধারণ মানুষের মতো আমিও বেঁচে থাকতে চাই। আমিও মানুষের ভালোবাসা পেতে চাই। কাউকে ভয় দেখিয়ে সম্মান পাওয়াটা সহজ, কিন্তু কারো কাছ থেকে সত্যিকারের সম্মান ও ভালোবাসা পাওয়াটা খুব কঠিন। মির্জা আলম বুঝতে পারে না যে নিলয় কিনা দিন দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে, এমনকি রাতের আধারে, এমনকি আন্ডারগ্রাউন্ডের বড় বড় শীর্ষস্থানে ভয় পেত, দিন দুপুরে প্রকাশ্যে মানুষ খুন করত। সেই নিলয় কিনা আজকে এই কথা বলছে। মির্জা আলম ভেবে নিয়েছে এমন কিছু সেই মেয়েটাই করেছে। মির্জা আলম মনে মনে ভাবতে থাকে, এরকম কিছু হলে তো আমি নিজেকে হারিয়ে ফেলবো। যে করে হোক ওই মেয়েটার থেকে নিলয়কে দূরে রাখতে হবে, না হলে মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, নতুন করে সাজাতে হবে যে প্ল্যান অনুযায়ী নিলয় নিজেই ফেসে যাবে। বাধ্য হবে আমার সাথে থাকতে, আর বাধ্য হবে এই দলে আমার সাথে কাজ করতে। নিলয় আর কোনো কথা বলে না। নিলয় সেখান থেকে বেরিয়ে যায়। মির্জা আলম নিজের মতো করে ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে কি করা যায়, কি করে তার দলটাকে সে বাঁচাবে। নিলয় মনে মনে ভাবছে সব কিছু ছেড়ে দিবে। নিলয় তার আড্ডাখানায় বসে আছে। এমন সময় তারা ডান হাতে রাফি এসে বলে ওঠে, ভাই, শহরে নতুন একটা গ্যাং এসেছে, বেশ বড় একটা গ্যাং। তবে গ্যাংটা এখনো চেনা যায়নি, শুধু গ্যাংস্টারের নাম শোনা গিয়েছে, মুখোশধারী গ্যাংস্টার। এই গ্যাংটার লিডারকে এখনো জানা যায়নি। তবে এই গ্যাংটা এখানকার অনেক বড় একটা রাজনৈতিক নেতার আন্ডারে কাজ করে। এমনকি আমি সেটাও খবর পেয়েছি, গ্যাংটাকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য এই শহরে এসেছে। কোন সেই কুত্তার বাচ্চার দল বা কে সেই গ্যাংস্টার? যে করেই হোক তাদেরকে খুঁজে বের করো।
এই নিলয়ের কাছে পৌঁছানোর আগে যেন তাদের ডেড বডিটা আমি গোরস্থান অথবা কবরস্থানে দেখতে চাই। ওকে ভাই, কাজ হয়ে যাবে। আমি আগে থেকে সমস্ত ছেলেপেলেকে কাজে লাগিয়ে দিয়ে এসেছি। তবে ভাই, এবারের এ শহরের রং কিন্তু ভারত হতে চলেছে। কেন জানি না, বিপদের গন্ধ আমার নাকে গ্রান্ড পাচ্ছে। ঠিক বলেছিস রাফি, জানি না আমার মনটা কু ডাকছে, কী হতে চলেছে আমিও বুঝতে পারছি না। কেমন যেন এবারের খেলাটা অন্যরকম লাগছে, যেন আমি হারিয়ে যাচ্ছি নিজেই নিজের মাঝে। ভাই, আমার মনে হচ্ছে আমাদের একটা বড় গেম খেলা হচ্ছে, যে গেমটার মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের চারদিকে সব শত্রু একসাথে হাত মিলে আমাদেরকে শেষ করার প্ল্যান করছে। হতে পারে রাফি। রাফি, তুই আমার ছোট ভাইয়ের মতো, অন্তত তুই আমার বিশ্বাসটা অর্জন করে রাখিস। পৃথিবীর উল্টাপাল্টা হয়ে গেল, তুই আমার বিশ্বাস নিয়ে খেলিস না। জানিস তো আমি বিশ্বাসঘাতকদের সাথে কি করি। ভাই, আপনি আমাকে ছোট্ট থেকে মানুষ করেছেন, রাস্তার পাশ থেকে তুলে এনে বড় করেছেন। জীবন দিতে রাজি, কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি না। ওকে, তুই দ্রুত খোঁজ খবর নে। হ্যালো, কি বলছো নিলয়? হ্যাঁ নিলয়। নিলয় শোনো, শোনো না, কাল থেকে আমার এক্সাম শুরু। কাল থেকে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু। কাল থেকে আমার ফাইনাল পরীক্ষা। তোমার পরীক্ষা কাল থেকে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? যাই হোক, তুমি আমার কাছে কি চাও বলো। তোমার পরীক্ষা উপলক্ষে তোমার কি লাগবে আমার কাছে? তোমাকে আমাকে কিছুই দিতে হবে না, শুধু আমাকে তোমার ভালোবাসা দিও। আর হ্যাঁ, আমার পরীক্ষা চলাকালীন কিন্তু তুমি কোনো গুন্ডামি মাস্তানি করবে না। আর হ্যাঁ, কলেজের সামনে আসবে না, না হলে কিন্তু পরীক্ষা দিতে দিতে আমাকে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি কথা দিলাম তোমার ভার্সিটির সামনে আমি যাব না। তবে আমি যাব না, আমার ছেলেপেলেগুলো যাবে তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য। আর বলো তোমার কি লাগবে আমার কাছ থেকে। বললাম না তোমাকে কোনো কিছুই দিতে হবে না, যা আছে তা অনেক কিছু। আমার জন্য তুমি শুধু তোমার ভালোবাসাটুকু আমার জন্য বজায় রেখো। তুমি যেহেতু এতই দিতে চাচ্ছ, আমার এই মুহূর্তে এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে কি আইসক্রিম খাওয়াতে পারবে এই রাতে এখন? নিলয় এই কথা শুনে বেশ খানিকটাই অবাক হয়ে যায়। নিলয় ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় রাত 3টা 10 বাজে, আর এখন কিনা নেহা তার কাছে আইসক্রিম খেতে চাচ্ছে। নেহা এই প্রথম নিলয়ের কাছে কোনো কিছু খেতে চেয়েছে। নিলয় অনেক ভেবেচিন্তে এবার নিলয় বলে ওঠে, ওকে ঠিক আছে, তুমি জেগে থাকো আর আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি যাচ্ছি তোমার বাড়িতে আইসক্রিম নিয়ে। না না, আমার বাড়ির ভেতর দিয়ে আসবে না, আমাদের বাড়ির পেছন দিয়ে আম গাছ দিয়ে আমার ব্যালকনিতে আসবে। আমি ব্যালকনির দরজা খুলে রাখছি। কি, এই রাতে, এই অন্ধকার রাতে তোমাদের বাড়ির পেছন দিক দিয়ে যেতে হবে আমাকে? কিন্তু ওকে ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। ওকে আসো, আমি জেগে আছি। নিলয় কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। এখন তো সম্পূর্ণ বাজার বন্ধ। বাজারের মধ্যে শুনশান আর পিন পিন নীরবতা বিরাজ করছে। চারিদিকে অন্ধকার, রাস্তার কুকুর আর ভয়ঙ্কর সব কিচিরমিচির পোকার আওয়াজ ছাড়া বাজারের মধ্যে আর কিছুই নেই। পুরো বাজার ফাঁকা, মনে হচ্ছে শ্মশানঘাট হয়ে গেছে। এরপর নিলয় একটা দোকানের তালা ভেঙে ঝাঁপ উঠিয়ে একটা আইসক্রিমের ট্রলি বের করে নিয়ে যায় নেহার বাড়ির উদ্দেশ্যে। কয়েক মিনিট অতিক্রম করে নেহার বাড়ির সামনে এসে থামে। তারপর তার পেছন দিক দিয়ে আইসক্রিমের ট্রলিটা নিয়ে নেহার ব্যালকনিতে গিয়ে ফোন করে নেহাকে। নেহা বের হয়ে এসে অবাক হয়ে যায়। নেহা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এ কি করছো তুমি? তোমার কাছে শুধু আমি একটা আইসক্রিম খেতে চেয়েছিলাম, আর তুমি কিনা পুরো আইসক্রিমের বাজার নিয়ে এসেছো। আমার ভালোবাসার মানুষটাই প্রথম আমার কাছে কোনো কিছু নিজে থেকে চেয়েছে। আমার ভালোবাসার মানুষটাকে না দিয়ে কি আমি থাকতে পারি? নেহা আর দেরি না করে বাচ্চাদের মতো করে এক এক করে সব আইসক্রিম খেতে থাকে। আইসক্রিম খেতে খেতে পুরো মুখ নষ্ট করে ফেলেছে। নেহা এবার আইসক্রিম খেতে খেতে আর আইসক্রিম খেতে পারছে না। একটা আইসক্রিম খেয়ে হালকা কামড় খেয়ে সেটা নিলয়কে নিজের ঠোঁট দিয়ে খাইয়ে দেয়। নেহা অনেক খুশি হয়ে যায় নিলয়ের মতো এমন ভালোবাসার মানুষকে পেয়ে। নিলয় গুন্ডা হোক, মাস্তান হোক কিংবা গ্যাংস্টার হোক, কিন্তু নেহাকে সত্যিই ভালোবাসে। নেহা এতদিনে সেটা বুঝে গেছে। তারপর তারা অনেক কথা বলে, অনেকগুলো আইসক্রিম নিয়ে ফ্রিজে রেখে দেয়। তারপর নিলয় বাকি আইসক্রিমগুলো নিয়ে সেই দোকানে আবার চলে যায়। দোকানের ঝাঁপ বন্ধ করে তালা মেরে দিয়ে সেখানে আইসক্রিমের মূল্য রেখে নিলয় আবার চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকালে পরীক্ষা দিতে যায় নেহা। নিলয় পুরো শহর ঘুরতে থাকে নির্বাচনের জন্য, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে মির্জা আলমের জন্য। দেখতে দেখতে 2 দিন সময় হয়ে যায়। এমন সময় রাফি তাকে ফোন দেয়। ফোন রিসিভ করতে রাফি বলে ওঠে, ভাই, কালো মুখোশধারী গ্যাংস্টারের খবর পেয়েছি। এই গ্যাংটা
কোনো এক পাকা খেলোয়াড় পরিচালনা করছে আমাদেরকে মারার জন্য। তার উপরে আজকে দেশের ভিতরে একটা অবৈধ অস্ত্র আসতে চলেছে, সামনে ইলেকশন, আর এই জিনিসগুলো হচ্ছে মোল্লার। আজকে এই নীলের হাতে মোল্লার শেষ দিন। তুই আমাদের দলের ছেলেগুলোকে রেডি থাকতে বল। আর হ্যাঁ, ট্রাকটা মোল্লার হাতে পৌঁছার আগে যেন আমাদের গোডাউনে পৌঁছে যায়। ওকে ভাই, ঠিক আছে। রাত 12:35 বাজে। রাস্তার মাঝে চারিদিকে প্রায় 7-8টা ছেলে নিয়ে একটা বিরাট রকমের লাইন করে রেখেছে রাফি। অন্যদিকে নীলার সাথে কিছু ছেলে পেলে গিয়েছে মোল্লার বাড়িতে পৌঁছে গিয়ে কোনো রকম কথা ছাড়াই একের পর এক জিনিস ভাঙচুর করতে থাকে। মোল্লা ও তার স্ত্রী বের হয়ে আসে। মোল্লা নিলয়কে দেখে চমকে ওঠে। মোল্লার পরনে আছে ছোট্ট একটা প্যান্ট আর সাদা রঙের একটি গেঞ্জি। তার স্ত্রী পরনে আছে ছোট্ট একটি প্যান্ট আর ব্রা। নিলয় মুচকি এসে বলে ওঠে, কি রে সালা জানোয়ার, তোকে মানা করার পরও তুই অস্ত্র নিয়ে আসার সাহস পাস কি করে? কি করে তোর সাহস হয় নিলয়ের কথা অমান্য করার? দেখ নিলয়, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। এর জন্য কিন্তু তোকে অনেক মূল্য চোকাতে হবে। তুই যার জন্য আমাকে মারতে এসেছিস, একদিন কিন্তু সেই তোকে তার স্বার্থের জন্য তোকে মেরে ফেলবে। কথাটা মিলিয়ে নিস। পরেরটা পরে দেখব, কিন্তু আগে তো হিসাবটা চুকিয়ে নিই, তারপর না হয় পরেরটা দেখছি। হেই বলে নিলয় চোখের ইশারা দিতেই মোল্লা এবং তার স্ত্রীকে পিলারের সাথে বেঁধে ফেলে। একটা কাঁচি বের করে নিলয়। এরপর নিলয় মোল্লার কাছে গিয়ে মোল্লার পুরুষত্ব কাঁচি দিয়ে কেটে ফেলে। তার স্ত্রী এটা দেখে এক বিকট আওয়াজে চিৎকার দেয়। মোল্লা সেখানে ছটফট করতে থাকে, গড়গড় করে তাজা লাল রক্ত বের হতে থাকে। এরপর একটা ধারালো ব্লেড নিয়ে নাভির নিচেই টান মারে। তাদের সাথে সাথে পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে আসে। তারপর গলার মধ্যে একটা সাথে সাথে গলার শিরা উপশিরা কেটে গিয়ে ফিনগি দিয়ে রক্ত বের হতে থাকে। কোমরের পেছন থেকে পিস্তলটা বের করে মোল্লার স্ত্রীর শরীরে রাখে। যতগুলো বন্দুকে গুলি ছিল সব কয়টা গুলি তার শরীরের মধ্যে ভরে দেয়। তারপর সেখানে মুচকি এসে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে মোল্লার বাড়িতে থাকা কোটি কোটি টাকার সম্পদ এবং টাকা লুটপাট করে নিয়ে চলে যায় নিলয় ও নিলয়ের দলবল। পরদিন সকালে এই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ে। এখন শুধু এই ইলেকশনের একজন, আর সেটা হলো মির্জা আলম। মির্জা আলম নিশ্চিন্তে এখন মন্ত্রী হতে পারবে, তাই সে খুশিতে পার্টি দিয়েছে। এদিকে দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায় নেহার। নেহা বেশ খুশি, কিছুদিনের মধ্যে তাদের রেজাল্ট দেওয়া হবে এবং সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। অন্যদিকে তার মারপিট কমিয়ে দিয়েছে নিলয়, আগে থেকে পাকলামটা কম করেছে। নেহা যেটাই বলেছে সেটাই করেছে। এদিকে বেশ টেনশনে আছে মির্জা, কারণ সে এখন নিজেকে আগের মতো কাছে পায় না। নিলয়কে ফোন করলেও নিলয় তেমন আসে না। বেশ চিন্তিত আছে মির্জা আলম। ইলেকশনের 2 দিন বাকি। এদিকে নেহা ফোন করছে। নিলয় ফোন রিসিভ করতেই নেহা বলে ওঠে, নেহা, তোমাকে পাওয়ার জন্য আমি আমার সব কিছু ছেড়ে দিতে পারি। আমি মারামারি ছেড়ে দিয়েছি, এখন আর তেমন বাইরে বের হই না। মির্জা ভাই, এবার মন্ত্রী হলেই আমি সম্পূর্ণভাবে এই লাইন ছেড়ে দেব। শুধু ছেড়ে দিলে হবে না, আমরা এই লাইন থেকে অনেক দূরে চলে যাব, যেখানে সুস্থভাবে আমরা জীবন যাপন করতে পারবো, যেখানে মানুষ তোমাকে ভয় নয় বরং ভালোবেসে আগলে নেবে। ঠিক আছে নেহা, তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আমি সেখানেই তোমার সঙ্গী হয়ে তোমার সাথে হাত রেখে তোমার পথে চলার চেষ্টা করব। ওকে ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থাকবে। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দেয়। এদিকে ফোন করছে মির্জা নিলয়কে। নিলয় ফোন রিসিভ করতেই মির্জা আলম বলে ওঠে, নিলয়, আর 2 দিন পর ইলেকশন, তুই কিন্তু আমার পাশেই থাকবি। তোর সাপোর্ট ছাড়া আমি মন্ত্রী হতে পারবো না, তুমি তো জানিস। ঠিক আছে ভাই। ফোন কেটে দেওয়ার সাথে সাথে রাফি ফোন করে। রাফি ফোন দেখে নিলয় ফোনটা রিসিভ করতেই রাফি ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো নিলয় ভাই, কোথায় তুমি? আমি কিন্তু সেই কালো মুখোশধারী গ্যাংস্টারকে খবর পেয়েছি। এই গ্যাংয়ের লিডার আর কেউ না, সেটা হচ্ছে আমাদের মির্জা আলম ভাই। সে নিজেই এই গ্যাংটা তৈরি করেছে এবং এই গ্যাংয়ের লিডার সে। তার মানে কি এই গ্যাংটা সে নিজে তৈরি করেছে, নিজে পরিচালনা করছে, আর আমরা কিছুই জানি না? শুধু তাই নয় ভাই, সে মন্ত্রী হওয়ার পরে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে। কারণ তুমি এখন আগের মতো আর মারপিট করো না, তার কথা শোনো না, সেজন্য নতুন গ্যাংটা তৈরি করেছে। তোমাকে মেরে ফেলার সে সোয়ারের রাজা হবে, বিভিন্ন রকম অবৈধ অস্ত্র পাচার করবে। আমরা তার দলের একটা ছেলেকে তুলে এনেছি, তুমি চাইলে গোডাউনে এসে নিজে তার মুখে কথা শুনতে পারো। ওকে ঠিক আছে, আমি আসছি। শোন,
ওদেরকে যত পারিস অত্যাচার কর, কিন্তু সত্য কথাগুলো বের কর। যদি এটা সত্যি হয়ে থাকে আকাশ পাতাল এক করে ফেলবো, পুরো 3.5 হাত কবরের নিচে পুঁতে দেব ওই মির্জা আলমকে। ঠিক আছে ভাই। এই বলে কল কেটে দেয় রাফি। নিলয় ভাবতে ভাবতে গাড়ি বের করে গোডাউনের উদ্দেশ্যে রওনা দেয়। নিলয় গাড়িতে যেতে যেতে ভাবতে থাকে। খোদার কসম, যদি এমন হয়ে থাকে আমার সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা মির্জাকে তিলে তিলে পোহাতে হবে। কথা বলতে বলতে গোডাউনের ভেতর এসে পৌঁছায় রাফি। একটা চেয়ার এনে দেয় নিলয়কে। নিলয় চেয়ারের উপর বসে পড়ে, তারপর সিগারেট টানতে থাকে। চোখের ইশারা দিতেই ছেলেটার 2 হাত টেবিলের উপর চেপে ধরে নিলয়ের দলের ছেলেগুলা। তারপর নিলয় সিগারেট টানতে থাকে। হাতে একটা নেই আর পরেরটা নেই, পেরেকগুলো হাতের ওপর রেখে এলো পাঁচের পেরেক মারতে থাকে হাতে, ভেদ করে টেবিলে গেঁথে যায়। ছেলেটা শুধু চিৎকার করতে থাকে। নিলয় ছেলেটার এরকম আর্তনাদ দেখেই বলে ওঠে, দেখ, তোকে মারার আমার কোনো ইচ্ছে নেই। সত্যি বললে প্রাণে বেঁচে যাবি, আর মিথ্যে বললে প্রাণে মারা যাবি। ছেলেটা এবার চোখের পানি ছেড়ে কান্না ভাঙা কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, ভাই, আমি জানি না, সবটা আপনাকে সত্যি কথা বলছি। ও ভাই, তুমি আর আমাকে মেরো না। আমি আর তোমার অত্যাচার সহ্য করতে পারছি না। তোমার দলের লোকেরা যা জানে সবটা সত্যি। ওই মির্জা আলম আমরা তোর লোক। সে তোমাকে মারার জন্য আমাদেরকে হায়ার করেছে, কারণ সে বলেছে সে একটা জিনিস বেশি দিন ব্যবহার করে না, সেটা ময়লা হয়ে যায়। তুমিও নাকি তার কাছে ময়লা হয়ে গিয়েছো, পুরনো হয়ে গেছো। তাই সে এবার মন্ত্রী হলে তোমাকে মেরে ফেলে নতুন করে গ্যাং তৈরি করবে, আর সেখানে বিভিন্ন রকম বেআইনি কাজ করবে। নিলয় এটা শুনে রেগে যায়। নিলয়ের চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। নিলয়ের সারা শরীরে সবগুলো ফুলে ওঠে, এক ভয়ঙ্কর রূপে রূপ ধারণ করে নিলয়। নিলয় যখন রেগে যায় নিজেই নিজের মধ্যে নেই। পাশেই পড়ে থাকে একটা কুড়াল, উঠিয়ে এলো পাশেই পেটাতে থাকে ছেলেটাকে। এত স্পিডে কোপাচ্ছে যে ছেলেটা মুহূর্তের মধ্যেই ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এরপর নিলয় চিৎকার করে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চা মির্জার এত বড় সাহস, সে আমার বুকে গুলি চালানোর জন্য সন্ত্রাসী হায়ার করেছে, যাকে কিনা আমি রাস্তার কুত্তা থেকে আজকে মন্ত্রী বানাচ্ছি। সে আমাকে মারার জন্য সন্ত্রাসী হায়ার করেছে। রাফি মন্ত্রী ও নয় মন্ত্রী। আমি হতে চাই, ও রক্ত দিয়ে আমি গোসল করব, তবে আমি আমার রাগটাকে শান্ত করতে পারবো। জি ভাই, এখন আমি কি করব বলেন? কি করতে পারি আমি? মন দিয়ে শোন, আমাদের যতগুলো ছেলে পেলে আছে তাদের নিজ নিজ গন্তব্যে নিজ নিজ স্থানে পৌঁছে দেবে, এবং যাতে তারা আমাকে ভোট দেয় তার ব্যবস্থা কর। আর আমি গিয়ে ব্যবস্থা করছি মির্জা আলমের। মির্জা যেন জানতে না পারে আমি তার বিপরীত দাঁড়িয়েছি। ওকে বস, ঠিক আছে, হয়ে যাবে। আমি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে আপনার নমিনেশনের কাগজপত্র ঠিকঠাক করে আপনার ভোটের সমস্ত কাগজ ছাপিয়ে এবং পোস্টার ছাপিয়ে ছাড়িয়ে দিচ্ছি সব জায়গাতে। ওকে ঠিক আছে, যা করবি দ্রুত করবি। নিলয়ের কথা মতো প্রায় 20 থেকে 22 হাজার ছেলেপুলে ছড়িয়ে পড়ে এক এক গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে নিলয় এক মুহূর্ত দেরি না করিয়ে বেরিয়ে পড়ে মির্জা আলমের গন্তব্যের উদ্দেশ্যে। মির্জা আলমের আস্তানায় পৌঁছে গিয়ে নিলয় ভেতর প্রবেশ করে। নিলয়কে আসতে দেখে মির্জা আলম হাসতে হাসতেই বলে ওঠে, আমি জানি নিলয়, তুই আমার ব্যাপারে সবটা জেনে গেছিস। সত্যি কথা বলতে কি জানিস, বাপের বাপ থাকে। তুই ভেবেছিস আমি কোনো কিছুই জানতে পারবো না, আমি সবটাই জেনে গেছি। তবে আমি এটুকু শিওর হয়ে বলতে পারি যে তুই আমাকে মারবি না, কারণ তুই নিহাকে খুব ভালোবাসিস। নেহা নামটা শুনে নিলয় সেখানেই থমকে যায়। নিলয় ভেবাচাকা খেয়ে যায়। নিলয় বুঝতে পারে না মির্জা কি এই করে জানলো নেহার কথা। নিলয় বেশ ঘাবড়ে যায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। মুচকি এসে বলে ওঠে, তোর জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, প্রাণ পাখি, হৃদয় পাখি এখন আমার খাঁচায় বন্দি। তাকে যদি তুই বাঁচাতে চাস তাহলে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াস না, না হলে তুই কলাও পাবি না আর কলার খোসাও পাবি না। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তোর জন্য আমি কি করিনি? দুনিয়ার সমস্ত কাজ তোর জন্য করেছি। তুই যেটাই করতে বলেছিস সেটাই করেছি, আর আজকে কিনা তুই আমাকেই মারার জন্য সন্ত্রাসী হায়ার করেছিস। এর জন্য তোকে তোর জীবন দিয়ে হলেও এর মূল্য চুকাতে হবে। নিলয়, তুই আমাকে ভুল বুঝলি। দেখ, বড় কিছু পেতে গেলে তো সবকিছু ত্যাগ করতেই হবে। তোকে মারতে পারলে তোর মৃত্যুর ঘটনাকে কাজে লাগিয়ে আমি জনগণের এক অধিনায়ক হয়ে যেতে পারবো। নেহা কোথায় আছে বল? নেহার গায়ে যদি একটা চুল পরিমাণ আঁচড় লাগে, তুই যদি পাতালেও থাকিস আর 7 আসমানের উপরই থাকিস, সেখান থেকেও তোকে বের করে এনে তোর রক্ত দিয়ে আমি গোসল করব। ইলেকশনের আর মাত্র একদিন বাকি আছে। তোর জান পাখিটা আমার কাছে আছে।
আমি মন্ত্রী হব, তোর জান পাখিকে ছেড়ে দেব আর তোকে মেরে ফেলবো। যদি তুই এর মধ্যে কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে এই দেখ ভিডিও। ভিডিওটা দেখতে পায় নিলয়। নেহাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার আশেপাশে প্রায় 30 থেকে 40 জন ছেলে বসিয়ে রাখা হয়েছে, যেগুলো প্রত্যেকটাই এক একটা দেশের 18+ ভিডিওর সাথে জড়িত, যারা সবসময় সেক্সুয়াল ভিডিও করে কোটি কোটি টাকা ইনকাম করে। এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার নেহার দিকে। এটা দেখে নিলয় মুচকি এসে বলে ওঠে, আমি বোকা দেখেছি, কিন্তু তোর মতো গাধা দেখিনি। এই তুই নাকি রাজনীতি করিস? তুই তো নেতা হওয়ার দূরে থাক, পায়ে হেঁটে তোর ঘর থেকেও বের হতে পারবি না। এই কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় মির্জা। নিলয় এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে তার গন্তব্যে। নিলয়ের ভিডিও দেখেই বুঝে গেছে যে নেহা কোথায় বেঁধে রাখা হয়েছে। তাই নিলয় 100 জন ছেলেপুলেকে নিয়ে রওনা দিয়েছে শহরের বাইরে বাগানবাড়ির সেই রিসর্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গিয়ে নিলয় কোনো কথা ছাড়াই এলোপাথারি কোপাতে থাকে সব কয়টাকে। সেখানেই গোলাগুলি আর মারপিটিতে মেতে ওঠে পুরো জায়গা জুড়ে। নিলয় ছেলেপুলের বেশি থাকায় মির্জা আলমের কোনো ছেলে পেলে তাদের সাথে পেরে ওঠে না। নিলয় গুলি ছাড়াই রামদা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে প্রত্যেকটা শরীরে। কোনো কোনো অংশ শরীর থেকে আলাদা করে ফেলেছে। নিলয় ছেলেগুলোকে এলোপাথারি গুলি করতে থাকে। কেউ আকাশে হেলিকপ্টার নিয়ে গুলি করছে, আর কেউ মাটি থেকে। প্রায় 14 মিনিটে পুরো রিসর্টটা ফাঁকা করে ফেলে। এরপর নেহার কাছে দৌড়ে যায় নিলয়। নিলয় নেহাকে দেখেই কেঁদে ফেলে। খুশিতে আত্মহারা হয়ে যায়, পাগলের মতো চুমু খেতে থাকে আর কাঁদতে থাকে। বলে ওঠে, আরে পাগল, তুমি কাঁদছো কেন? আমি জানতাম যে তুমি আমাকে বাঁচাতে আসবে। তুমি থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দেখো আমি কই কাঁদছি। পরের দিন ভোট গণনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ ভোট দিতে এসেছে, কিন্তু মির্জা আলম ভয়ে এখনো বের হয়নি। নিলয় মির্জা আলমের বাড়িতে গিয়ে পৌঁছায় তার দলকে নিয়ে। দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙার শব্দে মির্জা আলমের জান থুকথুক করতে থাকে। নিলয়কে দেখে মির্জা আলমের লোকগুলো নিলয়কে গুলি করতে থাকে। ছেলেপুলে অনেক বেশি থাকায় পেরে উঠতে পারে না মির্জা আলমের ছেলেপেলেগুলো। কয়েক মিনিটের মধ্যেই সবাইকে মেরে শ্মশানঘাট লাগিয়ে দেয়। রক্তের স্রোত আর রক্তের বন্যা বইয়ে দেয় পুরো বাড়িটা। তারপর মির্জা আলমকে খুঁজতে থাকে। মির্জা আলমকে খুঁজতে খুঁজতে ছাদের ওপরে গিয়ে দেখতে পায় পানির ট্যাঙ্কের ভিতর ছিল। সেখান থেকে বের করে আনে মির্জা আলমকে। মির্জা আলম ভয়ে নিলয়ের পা জড়িয়ে ধরে বলতে থাকে, নিলয় ভাই, তুই আমাকে মাফ করে দে, তোর দুটি পায়ে পড়ে আমাকে মারিস না। আমি তোর সাথে পাঙ্গা নিয়ে ভুল করেছি, আমি অন্যায় করেছি। এবারের মন্ত্রী তুই হয়ে যা, তবু আমাকে আর মারিস না। হুম, হা হা হা। ভেবেছিলাম তোকে খুব কষ্ট দিয়ে মারবো, কিন্তু যেহেতু তুই আমাকে ছোট থেকে বড় করেছিলিস, তাই তোকে মারবো, কিন্তু খুব শান্তিদায়ক মৃত্যু দিব। চোখের ইশারা দেওয়ার সাথে সাথেই মির্জাকে বেঁধে ফেলে, মুখে টেপ মেরে দেয়। তারপর সে পানির ট্যাঙ্কটায় পেট্রোল দিয়ে ভরে দেয়। তারপর ভেতরে ফেলে দেয় মির্জা আলমকে। ছাদ থেকে নেমে যায় সবাই। তারপর ওপর থেকে একটা চকলেট বোমা পানির ট্যাঙ্কের ওপর ফেলে দেয়। পেট্রোল থাকার কারণে সাথে সাথে ব্লাস্ট হয়ে পুরো বাড়িতেই আগুন ধরে যায়। ওদিকে দেখতে দেখতে ভোট গণনা শুরু হয়ে গেছে। বিকাল 5টা বাজে। ভোট গণনায় বিজয় হয়েছে নিলয়। প্রায় 50,000 ভোটে নিলয়কে বিজয়ী করা হয়েছে। নিলয় মন্ত্রী হয়েছে এ খবর শুনে নেহা খুশিতে আত্মহারা। নিলয়কে নিয়ে সারা শহরে ফুলের মালা আর আনন্দের উল্লাসে ঘুরে নিয়ে বেড়াতে থাকে। নেহা সেখানে দৌড়ে আসে। হাজার হাজার মানুষের সামনে নেহা নিলয়কে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরে না, নেহা গিয়ে নিলয়ের পুরো চারঠোঁট এক করে দেয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। ভিডিওতে, ক্যামেরাতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং সাংবাদিকদের টিভিতে, স্ক্রিনে একের পর এক এই দৃশ্য দেখাতে থাকে। নিলয় নেহাকে জড়িয়ে ধরে মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলে ওঠে, এটা হচ্ছে আমার জান প্রাণ, আমার ভালোবাসা, আমার হৃদয়। আমি নেহাকে ভালোবাসি এবং বিয়ে করতে চলেছি। আপনাদের সবার নেমন্তন্ন থাকলো। আগামী 5 তারিখে ওকে আমি বিয়ে করতে চলেছি। তারপর নিলয় তার বাড়িতে চলে আসে। নিলয় দেশের মন্ত্রী হয়েছে। দেখতে দেখতে তাদের বিয়ে দেওয়া হয়। সবাই নিলয়কে ভালোবাসে। নিলয় সবাই সেবা করতে থাকে। এখন আর মাস্তানি করে না। নেহা বলে ওঠে, দেখেছো, মানুষকে ভয় দেখিয়ে নয়, বরং ভালোবেসে আগলে নিলে মানুষও তোমাকে ভালোবাসা দিবে। আজকে তুমি দেশের এত বড় একজন মন্ত্রী হয়েছো, কত মানুষ তোমাকে ভালোবাসে, সম্মান করে। আমি তো তোমাকে এই জায়গায় দেখতে চেয়েছিলাম নিলয়। তুমি ছিলে বলে আজকে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি তুমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছো নেহা। তোমাকে আমি ভালোবাসি। নিলয় নেহাকে নিয়ে সুইমিং পুলের মাঝে ঝাঁপ দেয়। তারপর সেখানে বাসর করা শুরু করে দেয়, কেননা তাদের তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল। আর মন্ত্রীমশাইয়ের বাড়িটা অনেক বড়। নেহা আর নিলয় ভালোবেসে সুইমিং পুলেই বাসর করা শুরু করেছে। নেহা নিলয়ের ভালোবাসা এবং মানুষের সেবা করার সুযোগ পেয়ে গল্পটাকে এখানে শেষ করে দিলাম। আমি এই চ্যানেলে নিয়মিত কথকের পাঠ করি, তাই আমাদের সাথে এবং আপনাদেরকে যারা ভালোবাসো
তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অন বাটনে ক্লিক করে অন করে রাখুন। নোটিফিকেশান সবার আগে পেয়ে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হন, আমাদের গল্পের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।